প্রিয় ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণী ইতিহাস বিষয় নিয়ে আমরা পুনরায় ক্লাস করতে শুরু করে চলেছি। আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম অতীত স্মরণ অধ্যায়ের ইতিহাসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বা মেথড অফ মডার্ন হিস্ট্রি রাইটিং। তো আমরা জানি যে ইতিহাস হলো মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক বিবর্তন ও মানুষের অতীতকালের কর্মের উপর গবেষণার ফসল। মানব সমাজের উদ্ভব কয়েক লক্ষ বছর, কিন্তু মানব সভ্যতার যে উদ্ভবের ইতিহাস তা কিন্তু অনেক পরে লেখা শুরু হয়। বহু সভ্যতা অতীতে রয়ে গেছে, কিন্তু তার ইতিহাস নিদর্শন সবগুলো হয়তো আমাদের নেই, কিন্তু ইতিহাসের লেখা কিন্তু অনেক পরে আমাদের শুরু হয়েছে। তো সর্বপ্রথম আমরা যে ঐতিহাসিকের কথা আমরা জানতে পারি, যে যথার্থ ইতিহাস রচনার জন্য যিনি বিখ্যাত ছিলেন, তিনি ছিলেন প্রাচীন গ্রিসের ঐতিহাসিক হেরোডোটাস। আনুমানিক খ্রিস্টপূর্ব 485 বা 484 থেকে 425 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই জন্য তাকে ইতিহাসের জনক বলা হয়। হেরোডোটাস বলা হয় ইতিহাসের জনক। বলা হয়। তারপরে চলে আসবো আমরা আরেকজন ঐতিহাসিক। হেরোডোটাসের পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 460 থেকে 395 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। এই সময় তিনিও গ্রিক দেশের নাগরিক ছিলেন। তিনি কিন্তু ইতিহাস রচনায় তিনি মূল বৈশিষ্ট্যকে অপরিবর্তিত রেখে সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি সর্বপ্রথম শুরু করেন। এই জন্য তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। থুকিডিসিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিসিসকে জন্য। আরও একজন ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক পরবর্তীকালে আরবের ইবন খালদুন, তিনি 1332 থেকে 1406 খ্রিস্টাব্দে ইতিহাস রচনায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ইবন খালদুন, তোমরা নাম শুনে থাকবে, ইবন খালদুন। তাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় তাকে। তো এই ইতিহাস রচনার উপাদানগুলি আমরা জেনেছি ইতিপূর্বে। উপাদান ইতিহাস রচনার মূলত যথার্থ ইতিহাস রচনার জন্য কিছু ঐতিহাসিক উপাদান, যেমন ইতিহাসবিদ নিজে একটি উপাদান, ঐতিহাসিক উৎস এবং তথ্য, ইতিহাস রচনার সুসংবদ্ধ পদ্ধতি, এগুলা যেমন প্রয়োজন, তেমন ঐতিহাসিকের গুরুত্ব রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যথার্থ ইতিহাস রচনার জন্য ঐতিহাসিক উৎস এবং তথ্যের যথেষ্ট গুরুত্ব থাকলেও শুধু উৎস এবং তথ্য দিয়ে ইতিহাস রচিত হতে পারে না। আমাদের সমাজের সর্বত্র নানা ঐতিহাসিক তথ্য ছড়িয়ে রয়েছে। একজন কোনো সুদক্ষ ঐতিহাসিক যেসব উৎস এবং তথ্য যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে, সে বিষয়ে যথার্থ ইতিহাস রচনা করতে পারেন। তাই আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই তিনটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এবার ইতিহাস লিখনের পদ্ধতি, ঐতিহাসিকদের লিখন পদ্ধতি, ইতিহাস কিভাবে ঐতিহাসিকেরা লিখে থাকেন। এক্ষেত্রে লিওপল্ড
ভন র্যাঙ্কে, একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে ঘটনা যেভাবে ঘটে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। যথার্থ ইতিহাস রচনা করতে গেলে কোনো একজন ঐতিহাসিককে সুসংবদ্ধ পদ্ধতির যেসব নীতি অনুসরণ করতে হবে এগুলি আলোচনা করব আমরা এবার। সেক্ষেত্রে প্রথম যেটি উঠে আসে সেটা হচ্ছে উৎস সংগ্রহ। ইতিহাসের উৎস সংগ্রহ। তো ইতিহাসের বিষয়বস্তু মূল ভিত্তি হলো ঐতিহাসিক উৎস। উৎস ছাড়া ইতিহাস রচনা কোনো মতেই হতে পারে না। তাই যুগ যুগান্তর ধরে উৎস সংগ্রহ করে দশকের পর দশক ধরে তা নিয়ে গবেষণা চালালে ইতিহাস গতিহীন হয়ে পড়বে। তাই উৎস সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট সময় উৎস সংগ্রহ সেই বিষয়ে গবেষণার কাজটি করতে হবে। উৎস সংগ্রহে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার উৎস। বিভিন্ন প্রকার উৎস এর মধ্যে যেমন প্রত্নতাত্ত্বিক উৎস। প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে যন্ত্রপাতি, জীবাশ্ম, অস্ত্রশস্ত্র, হাড়গোড়, আসবাবপত্র, লেখ, মুদ্রা এগুলো রয়েছে। তেমনি আবার মৌখিক উৎস রয়েছে, যেমন যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, পালা গান, প্রবাদ, এগুলো হচ্ছে মৌখিক উৎস। প্রত্নতাত্ত্বিক উৎস, মৌখিক উৎস। এছাড়া রয়েছে ছবি ভিত্তিক উৎস, যেমন চিত্রকলা, নকশা, দিনলিপি এগুলা। তারপরে শেষে রয়েছে লিখিত বিবরণের উৎস। প্রাচীন পাণ্ডুলিপি, চুক্তি, সন্ধি, বিভিন্ন শাসকদের নির্দেশনামা, মানচিত্র প্রভৃতি থেকে ইতিহাস রচনা করার উদ্দেশ্যে সে বিষয়গুলি ঐতিহাসিকদের উৎস সম্পর্কে অনুসন্ধান করেছে। এবং উৎসের এবার শ্রেণীবিভাগ, উৎসের শ্রেণীবিভাগ। কয়েকটি শ্রেণীতে এই উৎসকে ভাগ করা যায়। বিভিন্ন প্রকারের উৎস রয়েছে। উৎসগুলি কিছু উৎস কিন্তু অতি প্রয়োজনীয়, আর কিছু উৎস মোটামুটি প্রয়োজনীয়, আবার কিছু উৎস অপ্রয়োজনীয় হতে পারে। ঐতিহাসিক কাজ হলো উৎসগুলি সংগ্রহ করে সেগুলি শ্রেণীবিভাগ করা এবং গুরুত্ব অনুসারে অনুসন্ধান করে তিনি সে বিষয়ে স্বচ্ছ জ্ঞান লাভ করবেন। যেমন একজন ঐতিহাসিক তার ইতিহাসের উৎসগুলি সংগ্রহ করার পর উৎসগুলির মধ্যে অতি প্রয়োজনীয় ও মোটামুটিভাবে হিসেবে দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ প্রভৃতি চিহ্নিত করবেন। এবার উৎস সম্পর্কে গবেষণা, যে উৎসগুলো পেলাম সেগুলোর গবেষণা। উৎস গবেষণা, যে উৎসগুলো আমরা পেলাম এবার সেগুলির যথেষ্ট ঐতিহাসিক তাৎপর্য রয়েছে কতটা, এর গভীরে গবেষণা করে উৎস থেকে তথ্য উদ্ঘাটন করার জন্য ঐতিহাসিকরা উৎস নিয়ে গভীর এবং নিরপেক্ষ গবেষণা করতে হবে। অতীতের কোনো বিশেষ যুগের উৎস নিয়ে গভীর একনিষ্ঠ গবেষণার জন্য ঐতিহাসিককে তার কাজের মধ্যে দিয়ে মানসিকভাবে সেই যুগে ফিরে যেতে হবে। উৎস সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করতে হবে। যেমন পলাশির যুদ্ধ, আমরা জানি যে রাজনৈতিক ইতিহাস লিখতে গিয়ে ঐতিহাসিক যে দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি চিঠিপত্র, সরকারের নির্দেশ এবং অন্যান্য উৎসেও সেগুলি পেয়েছিলেন, সেগুলি কিন্তু কোনো কোনো প্রেক্ষাপট লেখা হয়েছিল তা ঐতিহাসিক বোঝার চেষ্টা করেছে। অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপটে এই দলিল, দস্তাবেজ বা বিভিন্ন সরকারি মাধ্যম বা বেসরকারি মাধ্যম বা দেশীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ লেখক তারা কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিখেছেন। এবার আমরা চলে আসব কার্যকারণ পদ্ধতি ও প্রশ্নোত্তরের ব্যবহার। দর্শনে আমরা পড়ি অনেক সময় কার্যকারণ পদ্ধতি
ও প্রশ্নোত্তর ব্যবহার। দর্শনে আমরা জানি যে যে কোনো কার্যের পিছনে কারণ রয়েছে। ঐতিহাসিক উৎসগুলি সম্পর্কে গভীর গবেষণার পর ঐতিহাসিক তথ্য থেকে যথার্থ তথ্য উদ্ঘাটন উদ্যোগী হবেন। কার্যকারণ সম্পর্ক রয়েছে কিনা তাদের মধ্যে, প্রতিটি কার্য সংগঠিত হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে, সে কারণ কিন্তু খুঁজে বের করতে হবে। শুধু দৃশ্যমান বা সহজ বোধগম্য কারণ নয়, ঘটনার অনেক গভীরে গিয়ে যে কারণ লুকিয়ে থাকে তাও কিন্তু ঐতিহাসিককে খুঁজতে হবে এক্ষেত্রে। এবার প্রশ্নোত্তর পদ্ধতি। উৎস থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ঐতিহাসিক নানা দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন করতে হবে। এর উদাহরণ হিসেবে বলা যায় যে ঐতিহাসিক কার্যকারণ পদ্ধতি ব্যবহার করে ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের অবনতির কারণ খুঁজে বের করবেন। তিনি বিভিন্ন উপাদান সম্পর্কে নিজেই প্রশ্ন করে সেগুলোর উত্তর তৈরি করবেন। যেমন নবাব সিরাজদৌল্লা কেন কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষকে দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলেন এবং ইংরেজরা কেন সেই নির্দেশ অমান্য করল, সে বিষয়ে ঐতিহাসিক প্রশ্ন করে যুক্তিসঙ্গত উত্তর তৈরি করবেন। তাহলে এই গেল আমাদের কার্যকারণ পদ্ধতি ও প্রশ্নোত্তর ব্যবহার। এবার আমাদের ইতিহাস লেখার আরও একটি গুরুত্বপূর্ণ আমাদেরকে বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। দীর্ঘ গবেষণার পর যে তথ্যগুলি পাওয়া গেল এবার সেগুলি কিন্তু ঐতিহাসিক যথাযথভাবে সংরক্ষণ করে রাখবেন, অর্থাৎ তাকে অবহেলায় হারালে হবে না। নোটবুকের ব্যবহার করতে হবে। লিখিত পদ্ধতি ছাড়া ঐতিহাসিক কার্যাবলী যথার্থ হয় না, তাই গবেষণার কাজের সময় ঐতিহাসিককে নোটবুক ব্যবহার করতে হবে। এবার ইতিহাস রচনা। বিভিন্ন উৎসের চুলচেরা গবেষণ ও বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্যগুলি নোটবুকে লিপিবদ্ধ হয়ে যার পর নোটবুকটি ঐতিহাসিকদের ইতিহাস রচনার মূলসূত্র হিসেবে কাজ করবে। যেমন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ঐতিহাসিক তার গবেষণা থেকে সিদ্ধান্ত লাভ করবেন যে নবাবের অনুমতি ছাড়া কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ, ঢাকার দেওয়ান কৃষ্ণদাসকে কলকাতা আশ্রয় দান এবং কলকাতায় নারায়ণ দাসকে অপমান প্রভৃতি ঘটনাগুলি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে নবাবকে ক্রুদ্ধ করেছিল। এটা কিন্তু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। এই সমস্ত সিদ্ধান্তগুলি থেকে একটা নোটবুক কিন্তু লিখে রাখতে হবে এগুলা, এবং এই নোটবুকের তথ্য থেকেই কিন্তু পলাশীর যুদ্ধের রাজনৈতিক ইতিহাস লেখার কাজ শুরু করবে। এতে গেল আমাদের সংরক্ষণ এবং ইতিহাস রচনা তথ্যের। এবার আমাদের আরও একটি উল্লেখযোগ্য বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা ও কালানুক্রম। ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইতিহাস রচনার মাধ্যমে রচনায় তার একটা নিজস্ব ধারাবাহিকতা থাকবে, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রোনোলজি, আর তার সাল তারিখ নির্দিষ্ট উল্লেখিত থাকবে, যেটা থেকে তার সেই অবস্থার পরিস্থিতি সম্পর্কে বোঝা যায়। 3 পর্বে এটাকে বিভাজন করা যায়। ইতিহাসের ঘটনাবলী গভীরভাবে উপলব্ধি করলে কালক্রম অনুসারে সেই ঘটনাগুলিকে 3টি পর্বে আলোচনা করা যায়। এই 3টি কাল পর্ব: ঘটনার সূচনা পর্ব, প্রাথমিক অবস্থা একদম, এবং দ্বিতীয় হচ্ছে ঘটনার গতি প্রকৃতি, 3 নম্বর হচ্ছে ঘটনার পরিণতি। সময়ের উল্লেখ করতে হবে অবশ্যই। যেমন ঐতিহাসিক যদি লেখেন যে বাংলার নবাব সিরাজদৌল্লা কলিকাতা আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর মাঠে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল, তা কখন ও যথার্থ ঐতিহাসিক বর্ণনা হতে পারে না, কেননা
সাল তারিখ অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে করতে হবে কি, ঐতিহাসিককে অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে যে 1757 খ্রিস্টাব্দে, এটা উল্লেখ করতে হবে পলাশীর উক্ত যুদ্ধটি সংগঠিত হয়েছিল। শুধু সাল তারিখবিহীন ইতিহাস লিখলে সেটা সেই রূপকথা বা কল্পনা কথার মতো হয়ে থেকে যাবে, ইতিহাস সেটা হয়ে আসবে না। তাই ধারাবাহিকতা এবং পরপর অনুযায়ী যে ইতিহাসের যে আলোচনা, সে আলোচনা উঠে আসতে হবে এবং তার মধ্যে কাল এবং সময়ের উল্লেখ থাকতে হবে। ইতিহাসের সঙ্গে ভূগোলের আরও একটি নিবিড় সম্পর্কের যে তাৎপর্য, সেই বিষয়টি আরও একটি উল্লেখযোগ্য বিষয় যা ইতিহাস রচনায় আবশ্যিক, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের উল্লেখ। ইতিহাসের সঙ্গে আমরা জানি যে ইতিহাসের সঙ্গে ভূগোলের গভীর সম্পর্ক রয়েছে। কিভাবে? যে ইতিহাস রচনা কোন অঞ্চলের বা কোন ভৌগোলিক স্থানের সংগঠিত হয়েছিল তা যদি উল্লেখ না থাকে, তা কিন্তু যথার্থ ইতিহাস রচনা হয়ে ওঠে না। গভীর গবেষণার পাশাপাশি উৎস এবং ঘটনার ভৌগোলিক অবস্থানের উল্লেখ করার বিষয়টিও একজন ঐতিহাসিকের পক্ষে ভীষণ জরুরি। যেমন কোনো ঐতিহাসিক যদি লেখেন যে নবাব সিরাজদৌল্লা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল, স্থানের কোনো উল্লেখ নেই, তাহলে কিন্তু ইতিহাসের যথার্থতা রক্ষা পেল না। তাহলে এখানে কি লিখতে হবে? যে যথার্থ ঐতিহাসিক বর্ণনা এখানে হবে যে নবাব এবং ইংরেজ কোম্পানির মধ্যে কলিকাতা কর্তৃপক্ষ এবং বাংলার নবাব যুদ্ধের স্থানটি যে পলাশীর মাঠ, তা উল্লেখ কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইতিহাসের লিখন পদ্ধতিতে আমাদের দেখতে হবে যে উৎস সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তথ্য এবং তার যে রসদ সেগুলো সংগ্রহ করতে হবে। তার শ্রেণীবিভাগ রয়েছে, উৎসগুলা সম্পর্কে যথেষ্ট গবেষণা করার পর সেগুলা কিন্তু সে কার্যকারণ পদ্ধতি এবং প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে সেগুলা কিন্তু তথ্য সংরক্ষণ করবে বা সে নোটবুকের ব্যবহার করবে এবং ইতিহাস রচনার কাজে সে মনোনিবেশ করবে। এবং ধারাবাহিকভাবে ইতিহাসের আলোচনা হবে এবং কালানুক্রম তাতে উল্লেখ থাকবে এবং ভৌগোলিক অবস্থানের উল্লেখ অবশ্যই তাতে করতে হবে। তবেই কিন্তু একটা যথার্থ ইতিহাস লেখা সম্ভব। ইতিহাস লেখা সম্ভব। এই কয়েকটি দিক অনুসরণ করলে ইতিহাস লেখা সম্ভব। এবার মূল্যায়নে বলা যায় যে অনুসন্ধান, তথ্য উদ্ঘাটন এবং কালানুক্রম ব্যবহার, ভৌগোলিক অবস্থানের উল্লেখ প্রভৃতি বিষয়গুলির মাধ্যমে একজন ঐতিহাসিক যথার্থ ইতিহাস রচনা করতে অবশ্যই পারেন। তবে একথাও মনে রাখতে হবে যে শুধু সুসংবদ্ধ লিখন পদ্ধতি ব্যবহার করলে চলবে না। ইতিহাসের পাঠকে সকল স্তরের মানুষের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য ঐতিহাসিক অবশ্যই তাতে আপন যে মনের মাধুর্য বা মনের মাধুরী মিশিয়ে ইতিহাস রচনা মনোনিবেশ করতে হবে। অর্থাৎ ইতিহাসের মধ্যে যাতে পাঠক আনন্দ উপলব্ধি করে এবং তার মধ্যে রসবোধ খুঁজে পায়, সেটাও কিন্তু ঐতিহাসিককে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। রচনার ভাষা যাতে মধুর এবং সহজ সরল হয়, সে বিষয়ে ঐতিহাসিককে নজর রাখা দরকার। কেননা ভাষা যদি কঠিন হয়ে যায়, তা বোধগম্য হওয়া কঠিন হবে। মধুর না হলে ইতিহাস অনেক পাঠকের কাছে মরুভূমির তপ্ত বালিতে পড়ে থাকা শুষ্ক নুড়ি পাথরের মতোই মনে হবে। এই ছিল আজকে আমাদের আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির বিস্তারিত আলোচনা। তোমাদের বুঝতে আশা করি কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবে। তো আগামী দিন আমাদের পরবর্তী দিন আলোচনা হবে জাদুঘর নিয়ে। অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসেবে জাদুঘর পরবর্তী
ক্লাস। তোমাদের যাদের পুস্তক রয়েছে, বই রয়েছে, তারা অবশ্যই আলোচনাটা আগে পড়ে আসবে। আর আজকের যে আলোচনা রইল, সে আলোচনা তোমরা বিস্তারিতভাবে অধ্যয়ন করবে এবং কোথাও সমস্যা থাকলে আমাকে জানাবে, এবং যে হোমওয়ার্ক দেওয়া হবে তা তোমরা আমায় ফিডব্যাক দেবে অবশ্যই। ধন্যবাদ সকলকে।